ট্রাম্পের চোখ রাঙানি ব্যর্থ, প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্ক সিটি, জয় পেয়ে পরিবর্তনের বার্তা মামদানির। In this moment of political darkness, New York will be the light. মিশিগানের মেয়র পদে বাংলাদেশি মোহিত মাহমুদ মাত্র 11 ভোটে পিছিয়ে, ব্যালটে ত্রুটি থাকায় যাচাই বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা। এবং বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট আজ, কেন্দ্র 121টি, এনডিএ ও মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায়, প্রথমবারের মতো একজন আমেরিকান মুসলিম এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। আগামী 1 জানুয়ারি তিনি শপথ নেবেন। ঐতিহাসিক এই জয়ের পর মাত্র 30 মিনিটের মধ্যেই বিজয়ী ভাষণে মাত্র 4টি শব্দে তিনি সরাসরি বার্তা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই সংক্ষিপ্ত ভাষণে দৃঢ় বার্তায় প্রতিফলিত হয়েছে অভিবাসী ও মুসলিম সম্প্রদায়ের আত্মবিশ্বাস, সমান অধিকার ও নাগরিক মর্যাদার দাবি। ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানোকে উপেক্ষা করেই জোহরান মামদানির পক্ষে রায় দিলেন নিউ ইয়র্কবাসী। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে এই সিটি নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত এই ডেমোক্রেট রাজনীতিক। এর মধ্য দিয়ে বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে প্রথমবার এমন একজন মেয়র পদে নির্বাচিত হলেন যিনি মার্কিন রাজনীতির চলতি ধারার পুরো বিপরীতমুখী। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র বিজয়ের পর উচ্ছ্বাসিত জনতার মাঝে প্রথম বক্তৃতাতেই তিনি ধন্যবাদ জানিয়েছেন নিউ ইয়র্কের তরুণ প্রজন্মকে। জোহরান মামদানি এখন হয়ে উঠেছেন আমেরিকার নতুন প্রজন্মের রাজনৈতিক প্রতীকের প্রতীক। বন্ধুরা, আজ দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের পতন ঘটিয়েছি। আমরা তোমাদের জন্য লড়ব, কারণ আমরা তোমাদেরই অংশ। আগামী 1 জানুয়ারি মেয়র হিসেবে শপথ নেবেন মামদানি। তার কথায় শপথ নিলেও নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। পরিবর্তনের জন্য, একটি নতুন ধরনের রাজনীতির জন্য, একটি শহরের জন্য যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, আমরা তা বাস্তবায়ন করব। 30 মিনিটেরও কম সময়ের বিজয়ী ভাষণে সরাসরি বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে। ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার 4টি শব্দ, আওয়াজ বাড়াও। সবার কাছে পৌঁছাতে হলে সবার মধ্য দিয়েই যেতে হবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটানোর। মামদানি এমন এক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন যা ধনকুবেরদের কর ফাঁকি ও সুবিধা নেওয়ার সুযোগ দিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। জনাব মঈন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছে নিউজ 24-এ। প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে একজন আমেরিকান মুসলিম এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। এ বিষয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মনোভাব কি? ধন্যবাদ। আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লার্জ হিসেবে প্রথমেই কনগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের নিউলি ইলেক্টেড মেয়র জোহরান মামদানিকে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট থেকে প্ল্যাটফর্ম থেকে যে ডেমোক্রেট নমিনেশন পেয়েছে, আমরা সবাই উৎফুল্ল ভাবে, যখন তার 1% সমর্থন ছিল না তখন থেকে বাংলাদেশি সহ সাউথ এশিয়ান এবং মুসলিম কমিউনিটি থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং আমাদের নিউ ইয়র্কে মনে হয় যে একটা ঈদের মতো অবস্থা, যে পাশ করার পরে সব জায়গায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে এবং সবাই উৎফুল্ল, সবাই নিজেকে মামদানির সাপোর্টার হিসেবে দাবি করছে এবং সবাই তারকে সহযোগিতা করার অঙ্গীকারবদ্ধ। এই ইলেকশনটা ছিল মূলত মধ্যবিত্ত নিম্নবিত্তদেরকে আপলিফট করার জন্য, কারণ এই এজেন্ডা নিয়েই কিন্তু মামদানি ইলেকশনে প্রথম দিকে শুরু করেছে এবং শেষ পর্যন্ত এটা ছিল। তার মেইন অঙ্গীকার ছিল মধ্যবিত্ত যারা, ধরেন আমেরিকাতে নিউ ইয়র্কে স্পেশালি 1.4 মিলিয়নের বেশি লোক ভাড়াটিয়া, সরকারি যে ভাউচারের মাধ্যমে ভাড়া পায়, এগুলা রিসিপিয়েন্ট, তাদের যে প্রথমে প্রতিশ্রুতি করে যে ভাড়া রেন্ট সে ফ্রিজ করবে, মানে এই রেন্টটা আর প্রতি বছরে ইনক্রিমেন্ট হবে না। সো এটার প্রতিশ্রুতি দেওয়ার ফলে একটা মধ্যবিত্ত যে গ্রুপটা তাকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিয়েছে এবং তার যে জেনজি যে গ্রুপটা, আমাদের ইয়াং জেনারেশন, তার বয়স ইতিহাসের বলবো নিউ ইয়র্কের ইতিহাসে সে সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।
সে শুধুমাত্র একজন এক্সপিরিয়েন্সড হিসেবে বলবো, তার শুধুমাত্র এক্সপিরিয়েন্স ছিল ল মেকার হিসেবে, স্টেটের ল মেকার, অ্যাসেম্বলিম্যান হিসেবে সে জয়ী হয়েছিল, কয়েক বছর যাবত কাজ করেছে। কিন্তু তার বেসিক্যালি প্রশাসনে যদি এই বিষয় নিয়ে কোনো চেষ্টা করেছিল তাকে ধরাশায়ী করার জন্য, কিন্তু জনগণ যেভাবে তাকে সাপোর্ট দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, ফর্মার গভর্নর তার সাথে আর টিকতে পারে নাই। এবং তার আরো কিছু প্রতিশ্রুতির মধ্যে আছে যেগুলা ফ্রি বাস দেবে, এমটি এর সাথে ঘোষণা করা। আমাদের ক্যাথি হকলও তার সাথে, গভর্নর তার সাথে জয়েন করার ফলে মানুষজন এটা বিশ্বাস করতে সক্ষম হয়েছে। সাধারণত এমটিএ, মেট্রোপলিটন যে সার্ভিসটা, ট্রান্সপোর্টেশন অথরিটি, এটা কিন্তু মেয়রের একার ক্ষমতা না। তখন মানুষজন কনফিউজ ছিল যে আসলে সে পারবে কিনা। এক্ষেত্রে ফেডারেল ফান্ড জড়িত আছে এবং স্টেট ফান্ড জড়িত আছে। যখন ক্যাথি হকল আমাদের বর্তমান গভর্নর তাকে সমর্থন করলো, তখন জনগণ বিশ্বাস করতে সক্ষম হয়েছে। মেয়র নির্বাচিত হওয়ার পর এখন কিন্তু এই জানুয়ারি মাসের পর থেকে আমরা দেখবো হয়তোবা সব ব্যুরোক্রেসির পরে আমরা হয়তোবা পাবো ফ্রি বাস সার্ভিস নিউ ইয়র্কে থাকবে এবং রেন্ট ফ্রিজ করে দেবে। রেন্ট ফ্রিজ যদিও তার একার ক্ষমতার মধ্যে না, ইন্ডিপেন্ডেন্ট কমিশন আছে, কিন্তু মেয়রের যে ক্ষমতা, মেয়র যে ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা হয়তো দেখবো যারা 1.4 মিলিয়ন মতো লোক এখানে সরকারি সাবসিডিতে বসবাস করে, তারা হয়তো এখানে ফ্রিজ হয়ে যাবে। ধরুন কেউ হয়তো $2000 ভাড়া দিত, এই ভাড়াটা আর এখন আর তার মেয়র হওয়ার পরে সে কমিশনের মাধ্যমে এটা করবে যেন ভাড়া যেন না বাড়ে। আরো অনেক ব্যাপার আছে যে সব ক্ষেত্রে ডোমেস্টিক ব্যালেন্সের ক্ষেত্রে জোরালো ভূমিকা আছে, সে ভূমিকা রাখবে। পুলিশ প্রশাসনের সংস্কার করবে এবং অনেক বিষয় নিয়ে ইকোনমি বুস্ট করার চেষ্টা করবে। অনেকে প্রশ্ন করতেছে এগুলা করবে কিভাবে, আদৌ কি সম্ভব কিনা। এইদিকে আবার ডোনাল্ড ট্রাম্পের যে হোমল্যান্ড সিকিউরিটির ডাইরেক্টর, তারা বিভিন্নভাবে তাকে হুমকি ধমকি দিচ্ছে যে আইস নিউ ইয়র্কে, শিকাগোতে যে রকম ভাবে ইমিগ্রেন্টদের ধরপাকড় করছে, তারা হয়তো নিউ ইয়র্ক আসতে পারে। এই বিষয়টা ফেডারেল গভর্নমেন্টের সাথে যোগাযোগ রাখতে হবে খুব সূক্ষ্মভাবে। আমাদের এই নিউ ইয়র্কের চাক সুমার আছে বর্তমানে, সে হচ্ছে সিনেটর, সে মাইনরিটি লিডার, সিনেটর মাইনরিটি লিডার। ডোনাল্ড ট্রাম্প তাকে অবশ্যই হিসাব করে চলতে হয়। এবং আমাদের নেক্সট আমাদের যে কংগ্রেসম্যান যে আমাদের স্পিকার হবে, যদি মিড টার্মে যদি ডেমোক্রেটরা আমরা উইন করতে পারি, সে হাকিম জেফরিজ। তাহলে নিউ ইয়র্কের যদি সিনেট মাইনরিটি লিডার এবং স্পিকার আমাদের কাছে থাকে, দেন আমাদের ফান্ডিংটা পাইতে অনেক সুবিধা হবে। এবং আমরা চেষ্টা করব যে আমরা কোয়ালিশন করে, সে ডেমোক্রেট সোশ্যালিস্ট থেকে নির্বাচিত হলেও ডেমোক্রেট সবাই তাকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিয়েছে এবং সবাই একসাথে কাজ করবে প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। আপনারা দেখেছেন যে ক্যান্ডিডেট কুমো, তাকে অলরেডি কনগ্রাচুলেশন জানিয়েছে এবং আমরা সবাইকে একসাথে কাজ করার অনুরোধ জানাচ্ছি, দল মত নির্বিশেষে। সে সবার জন্য মেয়র হয়েছে। আমাদের গৌরবের বিষয় যে মুসলিম হিসেবে আমরা তাকে দাবি করছি এবং সে প্রথম মুসলিম হিসাবে এখানে শপথ গ্রহণ করবে। আমরা এই বিষয়টা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমি আবারও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ হিসাবে আই ফিল সো প্রাউড যে আমাদের মুসলিম মেয়র এখানে নির্বাচিত হয়েছেন। মহিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিউ ইয়র্কের ইতিহাসে লেখা হলো নতুন এক অধ্যায়। শহরের 111তম মেয়র হিসেবে এক ঐতিহাসিক জয় পেলেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। শুধু প্রথম মুসলিম বা দক্ষিণ এশীয় নন, 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র তিনি। তার এই বিজয় শহর জুড়ে একদিকে যেমন উৎসবের ঢেউ তুলেছে, তেমনি উস্কে দিয়েছে তীব্র রাজনৈতিক মেরুকরণ আর বিতর্ক। নিউ ইয়র্ক সিটি তার রাজনৈতিক ইতিহাসে বাঁক নিয়েছে জোহরান মামদানির হাত ধরে। তারুণ্য আর প্রগতিশীলতার এক যুগলবন্দি দেখা গেল এই নির্বাচনে, যেখানে সাশ্রয়ী আবাসন আর ধনীদের ওপর বাড়তি করের মতো বৈপ্লবিক প্রতিশ্রুতি তাকে নিয়ে গেছে বিজয়ের মঞ্চে। পরাজিত শিবিরে হতাশা আর সম্মানের সুর পাশাপাশি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো একে সঠিক লড়াই বললেও তার সদর দপ্তরের নীরবতা বলছিল ভিন্ন কথা। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিভা এই লড়াইয়ে কার্যত অপ্রাসঙ্গিকই থেকে গেছেন। শহরের রাজপথেও প্রতিক্রিয়ার দুই ভিন্ন চিত্র। একদিকে ব্রুকলিনে জোহরানের সমর্থকদের বিজয়ের বাঁধ ভাঙা উল্লাস, অন্যদিকে তার র্যাডিক্যাল পরিবর্তনের আশঙ্কায় বহু নিউ ইয়র্কবাসীর কপালে চিন্তার ভাঁজ। তবে সবচেয়ে জোরালো আক্রমণ এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। নির্বাচনের শুরু থেকেই মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে আসা ট্রাম্পের সাফ কথা, জোহরানের নেতৃত্বে নিউ ইয়র্কে টিকে থাকার সম্ভাবনা শূন্য।
স্থানীয় এই নির্বাচনের ঢেউ এখন আছড়ে পড়ছে জাতীয় রাজনীতিতেও। বিশ্লেষকরা বলছেন এই জয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শাখার এক বিশাল মাইলফলক, যা আরো গভীর বিভাজনের ইঙ্গিত দিচ্ছে আগামী দিনের মার্কিন রাজনীতিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিক সিটি নির্বাচনে মেয়র পদে বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন ইয়েমেনি বংশোদ্ভূত প্রার্থী অ্যাডাম আল হারাবি। মঙ্গলবারের ভোটে তিনি পেয়েছেন 2009টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশি বংশোদ্ভূত মোহিত মাহমুদ পেয়েছেন 1998 ভোট, অর্থাৎ মাত্র 11 ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন তিনি। তবে নির্বাচনে দেয়া অ্যাবসেন্টি ব্যালটের বেশ কয়েকটি ভোটে ত্রুটি ধরা পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওয়েন কাউন্টি অফিস জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এসব ত্রুটিপূর্ণ ব্যালট যাচাই বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এদিকে সিটি কাউন্সিল সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন আবু আহমেদ মোসা। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাইম চৌধুরী। হ্যামট্রামিকের 3টি ভোট কেন্দ্রে বাংলাদেশি ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ 243টি বিধানসভা আসনের মধ্যে ভোট নেওয়া হবে 121টি কেন্দ্রে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। মোট 1314 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। প্রথম পর্বে মোট 122 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন রূপান্তরকামী প্রার্থীও রয়েছেন ভোটে। এবারও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকারই জিতবে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিরোধীদের মহাজোট বন্ধন এবারের বিহারের ক্ষমতায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। এনডিএ ও মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ভারতের ভোটার তালিকায় এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে কারা বৈধ ভোটার আর কারা অবৈধ। এই প্রক্রিয়া ঘিরে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ উঠেছে এসআইআর প্রক্রিয়ার আড়ালে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু ও বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে এসআইআর এর বিরোধিতা করে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে এসআইআরকে সমর্থন জানাচ্ছে বিজেপি। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে দেখুন বিস্তারিত। এসআইআর শেষ হলেই পশ্চিমবঙ্গে ঘোষণা হবে বিধানসভা ভোটের দিনক্ষণ। আর এই পরিস্থিতিতে বাংলায় মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 5 জনের। তৃণমূলের দাবি ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, এই আতঙ্কে মৃত্যু হয়েছে সকলের। অপরদিকে বিজেপির দাবি তৃণমূল এখন লাশ নিয়ে রাজনীতি করছে। বাংলাদেশ থেকে এসছে সে আজকের কথা, সেটা কোনো উনি এখানে রয়েছে বিগত 50 বছর রয়েছে। চারিদিক থেকে শুনছে যে ওপার বাংলার লোক হলেই তাকে বাদ দিয়ে দিতে হবে। এসআইআর বিরোধিতা করে মঙ্গলবার পথে নেমেছিলেন মমতার দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। মনে রাখবেন, দালালি করারও একটা লিমিট আছে। আপনারা তো সব গণ্ডি পার করে দিয়েছেন, অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও স্মরণ করিয়ে দেন যে বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি নয়। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না। যেমন ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে। অপরদিকে এসআইআর সমর্থন করে কলকাতার পথে নেমেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মুসলিম লীগ টুর মতো সরকার চালায়, মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ সুরাবর্দী যেসব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার। বিরোধী নেতা শুভেন্দুর দাবি সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেয়নি মমতার সরকার, যে কারণে অনুপ্রবেশ বাড়ছে আর তাই করতে হবে এসআইআর। 540 কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসিমা খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে এই এসআইআর কে সামনে রেখে বাংলাদেশ ইস্যু নিয়ে ভোটের বৈতরণী পার করতে চাইছে সবকটি রাজনৈতিক দল। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।
ইলেকট্রনিক সুপার টিম বি বেস্ট এর আয়োজনে এবং সিত্রা এলাকার আল হিলাল হাসপাতালে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কিডনি, লিভার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সম্পর্কিত পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগ নির্ণয়ের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে সেবা গ্রহণ করেছেন ৬০ শতাধিক প্রবাসী বাংলাদেশি শ্রমিক। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই কার্যক্রমে অংশ নেন শতাধিক স্বেচ্ছাসেবক ও চিকিৎসক। বাহারান বাংলাদেশ মেডিকেল সুপার টিম কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আমাদের প্রায় 500 অধিক আমাদের বাংলাদেশি কর্মীদের আমরা মেডিকেল চিকিৎসা দিতে পারতেছি। সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা এখানে আসলে ফ্রি মেডিকেল আয়োজন করেছি। আমরা সবার জন্য এটা আয়োজন করছি। এখানে এসে আসলে আমরা অনুপ্রাণিত মেডিকেল ফ্রি আমরা করতে পারছি, এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা কাজ করতে বা ট্রিটমেন্ট করি না, আমাদেরকে ফ্রি মেডিকেল ব্যবস্থা করে দিয়েছে। ইতালিতে প্রবাসীদের মধ্যে জাতীয় চেতনা ও রাজনৈতিক সচেতনতা জাগিয়ে তুলতে জিয়া সাইবার ফোর্স ইতালির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও পোস্টাল ভোটিং সচেতনতা কর্মসূচি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেডসিএফ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আশিক বিন আউয়াল খান ও যুগ্ম মহাসচিব আক্কাস আলী। সভাপতিত্ব করেন জেডসিএফ ইতালির আহ্বায়ক সাব্বির আহমেদ আর সঞ্চালনা করেন সদস্য সচিব জলিলুর রহমান জলিল। অনুষ্ঠান শেষে প্রবাসীদের অংশগ্রহণে পোস্টাল ভোটিং বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রবাসীরা দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জ্যোতি লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অন্নকূট ও দীপদান মহোৎসব। আল সামা টাওয়ারের হলরুমে আয়োজিত এই মহোৎসবে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি দীপক দাস, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দোলন রায়। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ শঙ্কামুক্ত। চিকিৎসকরা এই কথা জানিয়েছেন। বুধবার বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকায় হঠাৎ করেই গুলি চালায় সন্ত্রাসীরা। তাৎক্ষণিকভাবে এরশাদুল্লাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, যারা পিআর পদ্ধতিতে ভোট চায় স্বাধীনতা বিরোধী শক্তি তারাই ঘটিয়েছে এ ঘটনা। এর প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে চট্টগ্রাম মহানগর বিএনপি। বিবৃতি দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশ বলছে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে। বুধবার মাগরিবের নামাজের পর হামজারবাগ এলাকায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর প্রচারণার সময় হঠাৎ করেই গুলি চালায় সন্ত্রাসীরা। দিক বিদিক ছুটতে থাকেন নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরশাদ। আহত অবস্থায় এরশাদুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে নেওয়া হয় হাসপাতালে। এ সময় মারা যান সরওয়ার বাবলা নামে এক সমর্থক। মিটিং শুরু হওয়ার পরেই এখানে তারা ব্যাসফায়ার করে অলরেডি স্পট একজন মারা যায় এবং আমাদের প্রিয় নেতা এরশাদুল্লাহ গুরুতর আহত অবস্থায় এবারকে আছেন। আমরা এই হামলা তীব্র নিন্দা জানাই। হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। গণতন্ত্রের যারা শত্রু তারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা সেটাই মনে করি। যারা ৭১-এর শত্রু তারা আজকে বাংলাদেশের শত্রু। বিএনপিকে মোকাবেলা করার মতো ভোটের মাধ্যমে তাদের যে শক্তিটা নাই, এই কারণে তারা নির্বাচন বানচাল করার যে অপচেষ্টা সেটা বিভিন্ন কায়দায় তারা নিচ্ছে। আমরা পুরোপুরি কনফিডেন্স উনি সুস্থ হয়ে যাবেন আশা করছি। উনি আবার ক্যাম্পেইনে আবার চলে আসবেন। দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবি করেছেন নিহত সরোয়ারের পরিবার। নামাজের পরে এরশাদ ভাই আসছে, ওনার সাথে আমার ভাই সালাম দোয়া দিয়ে লিফলেট বিতরণ শুরু করছে দোকানে। করছে বলছে আমি জাইডমাটা সাজ্জাদের ভাই আছে, ৩ জন ছিল আর বাইক হচ্ছিল। পুলিশ জানায় হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা আমাদের কার্যক্রম আরো ইন্টেন্সিফাই করব এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। বিএনপি প্রার্থীর গণসংযোগী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জেরুসালেম নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ক্ষমতার চেয়ারে বসে নির্বাচন বিলম্ব করার পায়তারা চলছে। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এসব কথা বলেছেন বিএনপি নেতারা। বুধবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো বলেন, সারা দেশে নেতাকর্মীদের উচ্ছ্বাসই প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপির জয় সুনিশ্চিত। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভা, যেখানে শ্রমিক দল ও বিএনপি নেতারা বলেন 7 নভেম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। সেদিন দেশের প্রয়োজনেই শহীদ জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। আদর্শিক ভিত্তি রচনা করেন। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, শহীদ জিয়া খাদের কিনারা থেকে জাতিকে টেনে তুলেছিলেন। বলেন, দেশের চলমান সংকট নিরসনে যথাসময়ে নির্বাচনের বিকল্প নেই। আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আর একটু লম্বা করবেন, গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন, শুধু ঢাকায় না, আপনি এখানে না, আপনার যে যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। এদিকে মনোনয়ন পাওয়ার পর চট্টগ্রামে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। দেশনেত্রী বেগম জিয়ার প্রতি ভালোবাসা, জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা, ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ার কেউ রোধ করতে পারবে না। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ, জনগণের পক্ষে একটি শক্তি, গণতন্ত্রের পক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে ধানের শীষ। বিএনপির 31 দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান আমির খসরু। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিবি। তবে আয়ারল্যান্ডের সাথে 2টি টেস্ট ও টি20 সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এই সিরিজের জন্য টাইগারদের স্পেশাল ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়ার পরই বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন কোচ সালাউদ্দিন। এর আগে 2024 সালের নভেম্বরে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ বাদে 12টি সিরিজের মধ্যে 4টিতে জয়ের বিপরীতে হেরেছে, 7টিতে ড্র করেছে 1টি সিরিজে। বিশেষ করে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটারদের চরম ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েন দেশসেরা কোচ সালাউদ্দিন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি20তে হোয়াইট ওয়াশ হলেও সুখবর পেয়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম ও অলরাউন্ডার শেখ মেহেদী। টি20 সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওপেনার তানজিদ তামিম। সেই সুবাদে টি20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 20 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 17তম স্থানে উঠে এসেছেন এই টাইগার ব্যাটার। 9 ধাপ পিছিয়ে সাইফ হাসান 29, তাহিদ হৃদয় আছেন 46 নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়ে 18 নম্বরে উঠে এসেছেন শেখ মেহেদী। 1 ধাপ পিছিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ 12তম স্থানে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কারে ছিল প্রবাসী সংবাদে, সবাইকে ধন্যবাদ।